দিনকে দিন ভুল পথে পা দিচ্ছে ইউনূস সরকার। কিছুটা যেন হাসিনাকে অনুসরণ শুরু করে দিয়েছে। দলীয় সরকার না হয়েও কোনো রকম আলোচনা ছাড়াই এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যা দেশ ও জাতির জন্য হুমকি হতে পারে। সম্প্রতি জাতিসংঘের পাতাফাঁদে পা দিয়ে রাখাইনকে করিডর দেবার প্রস্তাবে রাজি হয়ে গেছে। এর বাহিরে ইউনূস সাহেব আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি তাদের ওপরই ছেড়ে দিয়েছে। এখানেই শেষ নয়, একদল শাহবাগী থেকে তারা দেহ ব্যবসার লাইসেন্স সহ নারী সংস্কার প্রস্তাব নিয়েছে। জীবনের কথার আজকের এপিসোডে এই তিনটি বিষয় নিয়ে বিস্তর আলোচনা করব, যা নিয়ে আমাদের জেগে ওঠা উচিত। এবছরের প্রথমার্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। এজন্য গৃহযুদ্ধে পর্যদস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডর দেওয়ার অনুরোধ করেছিল। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের সামরিক লোকজনের জন্য করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তার জন্য সরকার কোনো রাজনৈতিক দল কিংবা জনগণের সাথে সলা পরামর্শের প্রয়োজন মনে করেনি, তাই খেপেছে দেশবাসী। এবার আর কেবল রাজনৈতিক দলগুলো নয়, দলমত নির্বিশেষে সবাই এর প্রতিবাদ জানাচ্ছে, কারণ বিষয়টি দেশের জন্য হুমকি হতে পারে। রোহিঙ্গাদের জন্য দয়া দেখিয়ে হাসিনা যে ভুল করেছিল, ইউনূস সেই পথেই হাঁটছে বলে অনেকের ধারণা। বিশ্লেষকেরা বলছেন, দেশের স্বার্থে মিয়ানমার জান্তা সরকার বা আরাকান আর্মি কারো পক্ষ নেওয়াই উচিত হবে না। এতে রোহিঙ্গা প্রত্যাবাসন আরও জটিল হতে পারে, আঞ্চলিক রাজনীতিতেও মেরুকরণ হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরাকানদের সাথে যোগাযোগের জন্য যে হিউম্যানিটি প্যাসেজ তৈরি করার সিদ্ধান্ত, সেটি সকল দলের মতামতের ভিত্তিতে নেওয়া উচিত ছিল। সরকারের দায়িত্ব ছিল সকল রাজনৈতিক দলের সাথে কথা বলা, কারণ আমরা রোহিঙ্গাদের নিয়ে এমনিতে সমস্যায় আছি। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা গাজায় পরিণত হতে চাই না। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার তাগিদ দিয়েছেন নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরাও। তারা বলছেন, আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা সরকারে টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের এ সিদ্ধান্ত ভালোভাবে নেবে না নেপিত। ফেসবুকের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ আসিফ আদনান ভাই লিখেছেন, রাখাইন করিডর ইস্যু মূলত আরাকান আর্মির মতো একটি নন স্টেট সশস্ত্র গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে মানবিক করিডর সুবিধা দেওয়ার পরিকল্পনা। এই উদ্যোগ ইউনূস সরকার একতরফাভাবে এগিয়ে নিচ্ছে, কোনো জাতীয় পরামর্শ বা ম্যান্ডেট ছাড়াই। এটা খুব সেন্সিটিভ পদক্ষেপ। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলে যেখানে এ ধরনের মানবিক করিডর তৈরি হয়েছে, নিরাপত্তাজনিত সংকট ও নতুন অস্থিতিশীলতার জন্ম হয়েছে, সেটা কুর্দিস্তান হোক, বসনিয়া কিংবা ইউক্রেন। ইউনূস সরকার কিংবা ছাত্র উপদেষ্টাদের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট কে দিয়েছে? কোনো জাতীয় সংলাপ বা পরামর্শ ছাড়াই কেন একতরফা সিদ্ধান্তে এ ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে? আরাকান ইস্যুতে সরকারের অবস্থান শুরু থেকেই ধোঁয়াশাপূর্ণ। ইউনূস সাহেব কক্সবাজার গিয়ে চাটগাঁয়া ভাষায় বক্তব্য দিলেন। তার বিশেষ সহকারী ও পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে বসা খলিলুর রহমান এমন একটি হাইপ সৃষ্টি করলেন যেন মিয়ানমার 1,80,000 রোহিঙ্গা ফেরত নিতে সম্মত হয়েছে। সরকারের চেয়ার লিডাররা, সোকল্ড ইউনূস সেকুলাররা কয়েকদিন ব্যাপক প্রোপাগান্ডা চালালো, আদিক্ষেতা করল, অথচ বাস্তবে তখনও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে এবং যারা আসছেন তারা আসছেন আরাকান আর্মি নির্যাতন থেকে পালিয়ে। সেই আরাকান আর্মিকেই করিডোর দেওয়ার জন্য সরকার উন্মুখ হয়ে উঠেছে। এসব সিদ্ধান্ত কিভাবে হচ্ছে, কোন শর্তে হচ্ছে, আমাদের স্বার্থ এতে কিভাবে সুরক্ষিত হচ্ছে, এ প্রশ্নের কোনো জবাব নেই। আরাকান আর্মি ও আরসা দুটোই নন স্টেট অ্যাক্টর। আরাকান আর্মি অতীতে আমাদের ভূখণ্ডের ভেতর ফায়ার করেছে। আরসা রোহিঙ্গা জনগোষ্ঠীর দল, তাদের স্বার্থে লড়াই করেছে। ডিপ স্টেটের সাথে আরসার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল বলেও অনেকে ধারণা করেন। তাহলে কেন একদিকে আরাকান আর্মির সাথে করিডর নিয়ে এত আগ্রহ, আর অন্যদিকে আরসা নেতাকে বন্দী করে রাখা? সরকারের নীতির অসামঞ্জস্য স্পষ্ট। পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র বহুদিনের। ওলামায়ে কেরাম বারবার এ নিয়ে সতর্ক করেছেন। পূর্ব তিমুরের পুনরাবৃত্তি ঘটানোর আশঙ্কা আজ বাস্তব আশঙ্কায় পরিণত হচ্ছে। আমাদের দেশ ছোট, জাতি বড়, জনগণের প্রয়োজনের তুলনায় আমাদের ভূখণ্ড যথেষ্ট নয়। ভূখণ্ড সম্প্রসারণে চিন্তা দূরে থাক, আজ এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা আমাদের ভৌগোলিক অখণ্ডতার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রতিটি ইঞ্চি ভূমি আমাদের আমানত, সেটাকে বাহ্যিক কোনো শক্তির স্বার্থে এবং প্রেসক্রিপশনে নেওয়া সিদ্ধান্তের কারণে বিপন্ন করা চরম গাদ্দারি। কিন্তু সরকার ও মিডিয়া এগুলো নিয়ে নীরব। তারা ব্যস্ত জঙ্গিবাদের তামাদি হয়ে যাওয়া বয়ানকে পুনর্জীবিত করতে। তারা ব্যস্ত কালিমার পতাকা নিয়ে ধরপাকড় করতে। এই করিডর দেওয়ার ম্যান্ডেট ইউনূস সরকার কিংবা ছাত্র উপদেষ্টাদের কেউ দেয়নি।
এই জমিন ও কওমের নিরাপত্তা রক্ষায় আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমাদের অবশ্যই নিজ কওমের অস্তিত্ব, নিরাপত্তা ও ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আসিফ আদনান ভাই সবশেষে বলেছেন, ইউনূস সরকার আর এর চেয়ার লিডারদের মনে রাখা দরকার, আমরা দিল্লির গোলামির জিনজির ছিন্ন করেছি, ওয়াশিংটনের গোলামি করার জন্য নয়। এখানে শেষ নয়, এর আগেও ড ইউনূস একটা রেড লাইন ক্রস করেছেন। উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে। এ নিয়েও চারিদিকে তুমুল সমালোচনা চলছে। জনপ্রিয় তরুণ লেখক সাদিকুর রহমান লিখেছেন, এই কথা বলার কোনো অধিকার ড ইউনূসের নাই, কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সে ডিসিশন এই দেশের মানুষ নেবে। ৫ আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিছে। তারপরে যদি আরও প্রয়োজন হয় গণভোট হবে, গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা, বাট কোনোভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না। ড ইউনূসকে মনে রাখতে হবে, তাকে আমেরিকা বা ইউরোপের এমবেসি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এইটা একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসাবে পরিচিত হবে। ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ইউনূসের বিরুদ্ধে দাঁড়াইতে আমরা 1 সেকেন্ডও সময় নিব না বলেও হুমকি দিয়ে রেখেছেন সাদিকুর রহমান। ড ইউনূসের সাম্প্রতিক বিতর্কের তালিকা এখানেই শেষ নয়। এর আগে তিনি কিছু শাহবাগী নারীদের থেকে নারী সংস্কার প্রস্তাবনা নিয়েছে, আর সেই নারীরা অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার সুপারিশ করেছে। এর বাহিরে স্ত্রীর সম্মতির বাহিরে সহবাসকে দণ্ডনীয় অপরাধ, দেহ ব্যবসাকে বৈধতা সহ নানা ইসলাম বিরোধী সংস্কার দাবি করেছে কমিশনটি। তাদের সাথে হাসি মুখে ছবি তুলে আবার সেগুলো ফেসবুকে পোস্টও মেরেছে। এই প্রস্তাবনার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি অভিযোগ করেছেন, প্রস্তাবনায় ধর্মীয় উত্তরাধিকার ও পারিবারিক আইনকে বৈষম্যের কারণ বলা হয়েছে, যা সরাসরি কোরআন ও ইসলাম অবমাননার শামিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন বলেছে ধর্মীয় উত্তরাধিকার আইন বৈষম্যের কারণ, অথচ আল্লাহর কোরআন বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য নাজির হয়েছে। কমিশনের ওই মন্তব্য কেবল কোরআন নয়, পুরো ইসলামের অবমাননা। তারা বাংলাদেশে ধর্মীয় বিধানের পরিবর্তে অভিন্ন পারিবারিক আইন চালু করে আন্তঃধর্মীয় বিবাহের পথ সুগম করতে চায়। মামুনুল হক বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা এমন প্রস্তাবনা দিয়েছেন তারা তসলিমা নাসরিনের দোসর। এ ধরনের কটাক্ষের অপরাধে তাদের বিচার করতে হবে। যদি অবিলম্বে কমিশন বাতিল করা না হয়, তাহলে আল কোরআনের সৈনিকরা রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে। সংবিধান সংস্কার প্রসঙ্গেও মামুনুল হক বলেন, বর্তমানে সংবিধান সংস্কারের নামে বহুত্ববাদ প্রতিষ্ঠার চক্রান্ত চলছে। বাংলাদেশ বহুত্ববাদী রাষ্ট্র হতে পারে না। এদেশ হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইয়ের বাংলাদেশ। এখানে সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সুপ্রিয় দর্শক, ড ইউনূস এই যে 3টি কাজ হাতে নিলেন, এগুলো করা কি তার ঠিক হচ্ছে? এসব করার পরও আপনি কি তাকে সমর্থন দিতে পারবেন? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানাতে পারেন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।